আসসালামু আলাইকুম দর্শক, আন্তর্জাতিক বার্তা সংস্থা ডক্টর ইউনূস সরকারকে নিয়ে একটি চরম বাস্তবতা সম্পন্ন রিপোর্ট প্রকাশ করেছে। যদিও আমরা যা জানছি, আমরা যা দেখছি শুনছি, তার সবই এখানে উঠে এসেছে, নতুন তেমন কিছু নয়। তবে পর্দার আড়ালে কি ঘটতে যাচ্ছে তার একটি ইঙ্গিত দেওয়ার চেষ্টা করা হয়েছে এই রিপোর্টে। এবং প্রশাসন আগামীতে সরকারের কতটুকু নিয়ন্ত্রণে থাকবে, রাজনৈতিক পরিস্থিতি কতটুকু সরকারের বাইরে যাবে, সে সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা দেওয়ার চেষ্টা করা হয়েছে এই রিপোর্টে। রিপোর্টের শিরোনাম হচ্ছে হোয়াটস বিহাইন্ড দ্য পলিটিক্যাল টেনশন রোলিং বাংলাদেশ। এখানে বলা হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক উত্তেজনা ক্রমশই বাড়ছে, এর পেছনে একাধিক জটিল সামাজিক, প্রশাসনিক এবং রাজনৈতিক বাস্তবতা কাজ করছে। এবং কতটা বাস্তবতা কাজ করছে সে তো আমরা দেখলামই। মঙ্গলবার কিভাবে অশান্ত হয়ে উঠেছিল সচিবালয়, নতুন যে সরকারি কর্মচারী অধ্যাদেশ সেটিকে কেন্দ্র করে। এবং এটিকে কেন্দ্র করে নিঃসন্দেহে অনেক কিছু ঘটে যাওয়ার সম্ভাবনা ছিল। সরকারের একটা দূরদর্শী সিদ্ধান্ত নিঃসন্দেহে বলতে হবে যে সরকারের সচিবরা কর্মচারীদের সঙ্গে বসার কথা বলেছে, মন্ত্রী পরিষদ সচিবের কাছে তাদের বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করা হবে। আপাতত সামাল দেওয়া গেছে। আর রাজনৈতিক পরিস্থিতি সেটা আমরা সবাই জানি। এখানে বলা হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার এক ক্রান্তিকাল অতিক্রম করছে, নিঃসন্দেহে ক্রান্তিকাল। এবং এইগুলো সব মেড বাই ডক্টর ইউনূস অ্যাডমিনিস্ট্রেশন, নিঃসন্দেহে। বলছে এই রিপোর্ট যে যেখানে ভবিষ্যৎ রাজনীতির রূপরেখা প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে। এটা তো নতুন কিছু নয়। বাংলাদেশের আগামীর যে ভবিষ্যৎ রাজনীতি সেটাকে চরমভাবে প্রশ্নের মুখে ফেলেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, আমাদের প্রধান উপদেষ্টা। রয়টার্স বলছে জনমনে অস্থিরতা বাড়ছে, রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভক্তি আরো গভীর হচ্ছে, আর একটি বিশ্বাসযোগ্য নির্বাচনের অভাবে আগামী দিনের নেতৃত্ব নিয়ে শঙ্কা তৈরি হচ্ছে। খুব স্বাভাবিক। নেতৃত্বে কে আসবে, কোন রাজনৈতিক দল আসবে, অথবা বর্তমান সরকারের নেতৃত্বেও ডক্টর মোহাম্মদ ইউনূস থাকবেন কিনা সে নিয়েও তো গুঞ্জন অনেক আগে থেকে শুরু হয়েছে। একেবারে আনবায়াসড একটা রিপোর্ট করেছে রয়টার্স। এবং এই যে একটা চরম অস্থিরতার চারিদিকে, সেই উদর পিণ্ডি বুদর ঘাড়ে চাপানোর যে চেষ্টা করা হচ্ছে, সবকিছু দায় আওয়ামী লীগের উপর চাপানোর চেষ্টা করা হচ্ছে, সেটি আবার এখানে বলা হচ্ছে যে প্রধান উপদেষ্টা প্রেস সচিবের বরাত দিয়ে প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, আওয়ামী লীগের নিষেধাজ্ঞার ফলে সরকারকে অস্থিতিশীল করার প্রচেষ্টা শুরু হওয়ার পর যুদ্ধের মতো পরিস্থিতি থেকে বেরিয়ে আসার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাজনৈতিক দলগুলোর সঙ্গে যে বৈঠক অনুষ্ঠিত হলো শনিবার এবং রোববার, তার মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার পর থেকে একটা যুদ্ধাবস্থা তৈরি হয়েছে দেশে। ডক্টর মোহাম্মদ ইউনূস একজন সম্মানীয় মানুষ, নিঃসন্দেহে আমরা এখনো পর্যন্ত সম্মান করতে চাই। কিন্তু তিনি এই যে ক্রমান্বয়ে এক এক কথা এক এক সময় এক এক ধরনের রং চং দিয়ে বলার চেষ্টা করেন, বিশেষ করে যুদ্ধাবস্থার কথা কতবার বললেন আপনারা বলুন তো? খেয়াল করে দেখুন কত জায়গায় তিনি এই কথাটি বলেছেন। 29 এপ্রিল পুলিশ সপ্তাহ উপলক্ষে তিনি যখন প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিলেন, সেখানে তিনি বললেন দেশে যুদ্ধাবস্থা বিরাজ করছে, আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। ভারত পাকিস্তান যখন প্রাথমিক যুদ্ধে বেঁধে গেল, তখন তিনি আবার নৌবাহিনীর একটি অনুষ্ঠানে বললেন এই যুদ্ধ শুরু হয়ে যায় অবস্থা, সকালে ঘুম থেকে উঠি দেখি এই অবস্থা, আমাদেরকে যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে হবে এবং যেন তেন কোনো প্রস্তুতি নয়, যাতে আমরা যুদ্ধে জয়লাভ করি সেই ব্যবস্থা নিতে হবে। কেন এই ধরনের কথা বারবার বলছেন? আবার কি বললেন নতুন করে রাজনৈতিক দলগুলোর সঙ্গে যে আলোচনা শুরু করলেন শনি রোববার, সেখানে তিনি বললেন আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করার পর থেকে দেশে যুদ্ধাবস্থা তৈরি হয়েছে। তার মতন একজন ব্যক্তিত্বের কাছ থেকে আমরা এই ধরনের খেলো মন্তব্য নিশ্চয়ই আশা করতে পারি না। বিষয়টা হচ্ছে যে তিনি মন্তব্য করতেই পারেন, কিন্তু একই কথা এক এক সময় এক এক ধরনের রং চং লাগিয়ে, কখনো ভারত পাকিস্তান, কখনো এমনি মানে তারা ক্ষমতায় টিকে থাকার জন্য যুদ্ধের কথা বলবে, অস্থিতিশীলতার কথা বলবে, আবার কখনো আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ হওয়ার পরে এই অবস্থা তৈরি হয়েছে। খুবই অদ্ভুত। রয়টার্স বলছে সরকার এখনো পর্যন্ত জাতীয় নির্বাচনের নির্দিষ্ট সময় ঘোষণা করেনি, তবে তারিখ অনির্দিষ্ট থাকার কারণে বিরোধী দলগুলোর চাপ বৃদ্ধি পেয়েছে। এবং বিএনপি প্রসঙ্গে বলা হচ্ছে যে বিএনপি স্পষ্টত জানিয়ে দিয়েছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে তারা সরকারের প্রতি সমর্থন রাখবে কিনা সেই বিষয়টি তারা বিবেচনা করবে, সেটিও এখানে উঠে এসেছে রয়টার্সের প্রতিবেদনে। এবং
সেনাপ্রধান সম্পর্কে যেটি বলা হচ্ছে যে এই যে চাপ ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি, তাতে আরো বেশি আগুন লাগিয়ে দিয়েছেন বাংলাদেশের সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। তিনি বলেছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়া উচিত, এবং এই বক্তব্যকে রাজনৈতিক পর্যবেক্ষকরা সরকারের প্রতি সেনাবাহিনীর চরম একটি অসন্তুষ্টির ইঙ্গিত হিসেবে দেখছেন। ইঙ্গিত নয়, আমরা ধারণাও নয়, এটা বোঝা যায় যে কতখানি দূরত্ব সৃষ্টি হয়েছে, কতটা অসন্তোষ সেনাবাহিনী। এবং তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে সোমবার যে সংবাদ সম্মেলন করলো করিডোর নিয়ে। করিডোর নিয়ে সংবাদ সম্মেলনের সময় যদিও বলেছে যে সরকারের সঙ্গে সেনাবাহিনীর কোনো বিরোধ নেই, কতটুকু রয়েছে কি নেই সেটি আমরা সবাই উপলব্ধি করতে পারছি। এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের যে রাজনৈতিক দল এনসিপি, জাতীয় নাগরিক পার্টি সম্পর্কে বলা হচ্ছে যে এই নতুন রাজনৈতিক দলটি নির্বাচনের আয়োজনের আগে প্রশাসনিক এবং রাজনৈতিক সংস্কার অত্যাবশ্যক বলে দাবি করছে। কেন তারা রাজনৈতিক এবং প্রশাসনিক সংস্কার বলে লেনদেন করতে চায় নির্বাচন, সেটিও আমাদের ধারণা আছে। এবং বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে একটি বিশেষ দলকে সুসংগঠিত হওয়ার সুযোগ দেওয়ার জন্য নির্বাচন এইভাবে প্রলম্বিত করা হবে, অথবা অন্য কোনো উদ্দেশ্যের জন্য করা হবে, যা কোনোভাবেই কারোর কাছে গ্রহণযোগ্য নয়। আইন শৃঙ্খলা সম্পর্কে যেটি বলা হচ্ছে যে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি যে অবস্থা দাঁড়িয়েছে, এর অস্থিরতার পাশাপাশি প্রচন্ডভাবে চাপের মুখে পড়েছে সরকার। সাম্প্রতিক সপ্তাহগুলোতে রাজধানীর বিভিন্ন শহরে সরকারি কর্মচারী, শিক্ষক এবং রাজনৈতিক কর্মীদের বিক্ষোভে সারা শহর জুড়ে যে যানজটের সৃষ্টি হয়েছে, বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে, তাতে জনভোগান্তি চরমে উঠেছে। এবং সচিবালয়ের কথা যেটি বললাম সেটিও এখানে আরো একটু বিস্তারিত আনা হয়েছে। আওয়ামী লীগ সম্পর্কে যেটি বলা হচ্ছে, যা হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদনে উঠে এসেছে, এবং সেই জায়গা থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় তিনি যে ফেসবুকে পোস্ট দিয়েছেন যে ডক্টর ইউনূস প্রতিশোধের রাজনীতি করছেন, আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা দেশের গণতান্ত্রিক ভিত্তিকে ধ্বংস করবে, এই যে মন্তব্য করেছেন, এর সাথে আমরা হিউম্যান রাইটস ওয়াচের যে বিবৃতি গত 3 দিন আগে সেটি নিশ্চয়ই আমরা মনে করতে পারি। সেখানে স্পষ্টত বলা হয়েছে সরকার স্বৈরাচারী পথে হাঁটছে। আওয়ামী লীগ যে কাজগুলো করেছিল সেই কাজগুলো তারা হাতে নিয়েছে, সেই উদ্যোগগুলো, এবং ক্ষেত্র বিশেষে আওয়ামী লীগকেও ছাড়িয়ে যাচ্ছে। এরপরে এসে যে সবচেয়ে সিগনিফিক্যান্ট মন্তব্য তা এখানে তুলে ধরা হয়েছে। বলা হচ্ছে যে পরিস্থিতি যদি দ্রুত শান্ত না হয় এবং নির্বাচন প্রক্রিয়া যদি সর্বজন গ্রাহ্য না হয়, তবে সামনে আরো বড় রাজনৈতিক এবং সামাজিক অস্থিরতা দেখা দিতে পারে, যা ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে স্পষ্টভাবে। আর কিছু তো বলতে হয় না, আমরা তো এই কথাগুলোই বলে আসছি, এবং একেবারে আনবায়াসড, আমি শুরুতে বলছিলাম যে পক্ষপাতহীন একটা রিপোর্ট এখানে চলে আসছে, এবং পর্দার অন্তরালে কি চলছে সে বিষয়ের ধারণা আমরা বোধহয় এর মধ্য থেকে পেতে পারি। সেনাবাহিনীর কোন অবস্থায় রয়েছে সেটিও আমরা কম বেশি জানি। ভালো থাকুন সবাই, আল্লাহ হাফিজ। আপনাদের সামনে কথা বলতে এসেছি ডক্টর ইউনূসের জাপান সফরে বাংলাদেশের জন্য কি হতে যাচ্ছে, এই প্রসঙ্গটা নিয়ে কথা বলবো। এক কথায় যদি উত্তর দেই, কিছুই হতে যাচ্ছে না। এসব সফরে কিছুই আসছে না। আমি একটু রিভিউ করে যে ডক্টর মোহাম্মদ ইউনূস এ পর্যন্ত গত অগাস্টে ক্ষমতা গ্রহণ করবার পরে কোথায় কোথায় সফর করলেন এবং কি কি অর্জন এসছে আপনারা দেখুন। অগাস্টে তিনি ক্ষমতা নিলেন, সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদে যোগদান করলেন এবং সেই যোগদান নিয়ে এমন গালগল্প ছড়ালেন, যোগদান পরবর্তী মুহূর্তে সরকারের পক্ষ থেকে প্রচার করা হলো যে ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশনে যোগদান করে বিশ্ব নেতাদের সাথে এবং দাতা সংস্থাদের সাথে বৈঠক করে বাংলাদেশের জন্য অনেক বড় বড় অর্জন এনে দিয়েছেন। প্রায় $7-8 বিলিয়ন ঋণ, সাহায্য, সহযোগিতা আনবার একটা মিথ্যা প্রতিশ্রুতির গাল গল্প বাংলাদেশের মানুষকে শুনিয়েছিলেন। আজকে 10 মাস হয়ে গেছে, $1 বাংলাদেশে আসেনি। এরপরে তিনি নভেম্বরে COP29 জলবায়ু সম্মেলনে যোগদান করেছিলেন আজারবাইজানের রাজধানী বাকুতে। সেই সফরও নিষ্ফল, রাষ্ট্রীয় কোষাগারের অর্থ খরচ করে সেই সফরও কোনো কাজে আসেনি। জানুয়ারিতে তিনি সুইজারল্যান্ডের দাভোসে
ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনে যোগদান করেছেন। সেখানে সাধারণত ব্যবসায়ী প্রতিনিধি, রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান থাকেন না, এমন সম্মেলনে যোগদান করেছেন। তিনি সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনে যোগদান করলেন। তাহলে এখানে তো খুব বড় ধরনের বিনিয়োগকারীদের সাথে তারা দেখা সাক্ষাৎ হলো। বাংলাদেশে তো বিনিয়োগে সয়লাভ হয়ে যাবার কথা, হয়েছে? হয়নি। তিনি মার্চে চীন সফর করেছেন। চীন সফর করে বাংলাদেশের অর্জনটা কি হলো, কি আসলো জানি না আমরা। শুধু গল্পের মধ্যেই আছে যে চীন তো আমাদের উন্নয়ন সহযোগী বা বন্ধু অনেক আগে থেকেই। আজকে ডক্টর মোহাম্মদ ইউনূস চীন সফর করেছেন বলে যে চীনের সাথে একটা বিশাল সম্পর্কের চেঞ্জ হয়ে গেল, ডক্টর ইউনূস যে চেঞ্জ মেকার, এটি তো নয়। চীন যেভাবে কাজ করে সেভাবেই কাজ করছে। এপ্রিলে থাইল্যান্ডে বিমস্টেক সম্মেলনে যোগদান করলেন। সেটির অর্জন কি আমরা দেখছি দেশবাসী। এপ্রিলে কাতার সফর, বিশেষ করে উল্লেখযোগ্য কাতার সফর। কাতার হেডকোয়ার্টার, বাংলাদেশ ষড়যন্ত্রের হেডকোয়ার্টার। আমি গতকালকে কাতার নিয়ে, কাতারে কি হচ্ছে নিয়ে একটা ভিডিও দিয়েছি, যে কাতার সফর করলেন। সেখানেও আসলে একটি মূলত এনজিওর সম্মেলনে, আর্টনা ফাউন্ডেশনের সম্মেলনে যোগদান করবার জন্যই তিনি গিয়েছিলেন এবং সেখানে যোগদান করেছেন। এবং সেখানে বাংলাদেশিদের সফরের পর সফর হচ্ছে। এটি নিয়ে আমি কালকে বিস্তারিত বলেছি, আজকে আর বিস্তারিত বলতে চাই না। এই মুহূর্তে প্রধান উপদেষ্টা জাপান সফর করছেন। এই জাপান সফর নিয়েও সরকারের পক্ষ থেকে নানা রকম গল্প বলা হচ্ছে। জাপানেও তিনি গেলেন কিভাবে, সে যাওয়াটা থেকেই যদি একটু বলি যে জাপানে গতকালকে তিনি দুপুর 2:15 পৌঁছেছেন। আগের রাত 2:15 নাগাদ বাংলাদেশ ত্যাগ করে দুপুরে সেখানে পৌঁছেছেন। পৌঁছে সেদিন গতকালকেই বিভিন্ন ফোরামের সাথে বৈঠক করেছেন, সাক্ষাৎকারও দিয়েছেন। সাক্ষাৎকারে তিনি আবার নির্বাচনের কথা বলেছেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে, অর্থাৎ তিনি আগে থেকে যে কথাগুলো বলছেন সেই কথাগুলোরই পুনরাবৃত্তি। আজকে তিনি নিক্কেই ফোরামের সম্মেলনে যোগদান করেছেন। আমি তার আগে একটু বলি যে জাপানে প্রবেশ নিয়েও, জাপানের সাথে কি ডক্টর মোহাম্মদ ইউনূসের এদিকে রাষ্ট্রীয় সফর? রাষ্ট্রীয় সফর হলে আমরা কি ডক্টর মোহাম্মদ ইউনূস জাপানে যে প্রবেশ করলেন, সেখানে কি কোনো সরকারের, জাপানের কোনো মন্ত্রী পর্যায়ের প্রতিনিধি ছিলেন তাকে রিসিভ করবার জন্য? তাকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়েছে? তাকে গার্ড অফ অনার দেওয়া হয়েছে? এগুলোর উত্তর যদি বলি তাহলে বলবো যে না। বাংলাদেশের জাপানে বাংলাদেশের যে হাই কমিশন আছে, দূতাবাস আছে, জাপান দূতাবাসের বাংলাদেশের রাষ্ট্রদূত মিস্টার দাউদ সাহেব ডক্টর মোহাম্মদ ইউনূসকে রিসিভ করেছেন। অর্থাৎ রাষ্ট্রীয় সফরের চরিত্র এটা নয়। এখানে বলা হচ্ছে সরকারের তরফ থেকে, সরকারের পক্ষ থেকে, যে এই সফরে জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাক্ষাতের কথা রয়েছে, দ্বিপাক্ষিক বৈঠকের কথা রয়েছে সরকারের তরফ থেকে। আদৌ দ্বিপাক্ষিক বৈঠকটি হবে কিনা সেটি বলা কঠিন, কারণ কাতারে গিয়েছেন, কাতারের আমিরের সাথে তার সাক্ষাৎ হয়নি, বৈঠক হয়নি। আমি আবার একটু পেছনে ফিরে যাই যে এয়ারপোর্টে রিসিভ, এই যে যতগুলো দেশ সফর করেছেন ততগুলো দেশে, কোন দেশে ডক্টর মোহাম্মদ ইউনূস প্রবেশের মুহূর্তে রাষ্ট্রীয় যে প্রটোকল, রাষ্ট্রীয় যে রিসিপ্ট, লাল গালিচা সম্বর্ধনা, গার্ড অফ অনার এবং রাষ্ট্রীয় প্রটোকলের যে রেওয়াজ, রাষ্ট্রীয় প্রতিনিধি, কোন মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী যে রিসিভ করেন একজন রাষ্ট্র অতিথিকে, সেটি কোনো দেশেই আসলে সেই অর্থে ঘটেনি। জাপানেও ঘটেনি। জাপানের প্রধানমন্ত্রীর সাথে দেখা করবেন, জাপানের সবচেয়ে বড়, বাংলাদেশের সবচেয়ে বড় দাতা সংস্থার মধ্যে একটি, বা জাইকা প্রধানের সাথে সাক্ষাৎ, তার আরো বিভিন্ন জায়গায় সাক্ষাৎ। এগুলো সাক্ষাৎ হয়ে আসলে কি হবে? জাপান তো আমাদের অনেক পুরনো বন্ধু, অকৃত্রিম বন্ধু। এই যে একটা ভিডিও দেখলাম সাম্প্রতিক সময়ে, ডক্টর ইউনূস বলছেন যে জাপানি ভাষা শিখে জাপানে পাঠানো হবে বাংলাদেশি তরুণদের। এগুলো কি জাপানে পাঠানো কি ডক্টর ইউনূসের অর্জন? এটি বাংলাদেশের কূটনীতির অর্জন, বিগত 16 বছরের সরকারেরই অর্জন। জাপানে ইতিমধ্যে কয়েক হাজার কর্মী জাপানে ভাষা শিক্ষা শিখে সেখানে গেছেন। আমার নিজের পরিচিত আত্মীয় স্বজনের মধ্যে জাপানে গেছেন অনেকে। এটি বেশ কয়েক বছর ধরে চালু আছে। এটিতে নতুন করে ডক্টর মোহাম্মদ ইউনূসের আসলে কিছু করার নেই। এবং জাপানের কাছে ঋণ চাইবেন, 7টি সমঝোতা স্মারক সই হবার কথা আছে, ইত্যাদি নানান কথা বলা হচ্ছে। আসলে ডক্টর মোহাম্মদ ইউনূস জাপান গেছেন মূলত একটি এনজিওর সম্মেলনে যোগদান করতে।
নিক্কেই ফোরাম। নিক্কেই ফোরামটা হচ্ছে এশিয়ার একটি বিশ্বস্ত ব্র্যান্ড, যা তার মানসম্মত সাংবাদিকতা, ব্যবসায়িক সংবাদ ও তথ্য প্রদানের দক্ষতার জন্য পরিচিত। অর্থাৎ এটা একটা মিডিয়া রিলেটেড এনজিও এবং এটি প্রতি বছর এরকম একটি সম্মেলনের আয়োজন করে। 1995 সাল থেকে শুরু করেছে, সেই বিচারে এবার 30তম সম্মেলন। এই সম্মেলনটিতে ডক্টর মোহাম্মদ ইউনূস এনজিও ব্যক্তিত্ব মূলত এই সম্মেলনটিতেই যোগদান করবার জন্য তিনি গেছেন। পৃথিবীর যে প্রান্তে সফরে গেছেন এখন পর্যন্ত। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামও একটা এনজিও, বেসরকারি অর্গানাইজেশন মানে এনজিও। তারপরে কাতারে আটনা ফাউন্ডেশনে গেছেন, কাতারের আমির পরিবারের সদস্যরা সেই আটনা ফাউন্ডেশনের সাথে যুক্ত, সেখানে তিনি গেছেন। অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূস এনজিও রিলেটেড সফরগুলো করছেন। এতে করে বাংলাদেশের আসলে কি লাভ হবে? বাংলাদেশের কোনো লাভ হবে না। আজ পর্যন্ত 10 মাসে কোনো লাভ হয়নি। এই যে ডক্টর মোহাম্মদ ইউনূসের 7টি সফর, আমি যদি ভুল না করে থাকি, এ পর্যন্ত 7টি সফর, ব্যবসায়ী সম্মেলনে গেছেন, অমুক সম্মেলনে গেছেন, তমুক সম্মেলনে গেছেন, বাংলাদেশের কি লাভ হলো? 10 মাসে বাংলাদেশে বিদেশিদের প্রতি আগ্রহ কেমন, কিংবা বাংলাদেশে বিদেশি বিনিয়োগটা কেমন? নেই, শূন্যের কোঠায়। এবং ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমি বারবার সম্মানের কথা বলছি, যথাযথ সম্মান দেওয়া হচ্ছে না কেন? বিশ্ব বোঝে যে ডক্টর মোহাম্মদ ইউনূস আসলে কোন নির্বাচিত সরকার প্রধান নন, রাষ্ট্রপ্রধান নন, যার কারণে ডক্টর মোহাম্মদ ইউনূসকে সেই সম্মানের আসনে আসীন করবে না বিশ্ব। বাংলাদেশে বিনিয়োগ হবে না, কারণ বাংলাদেশে একটা আনস্টেবল সরকার। এই সরকারের আমলে যত কথাই বলুন না কেন, বাংলাদেশে বিনিয়োগ আসবে না। ঠিক তেমনি ভাবে যে জাপান সফর নিয়ে যে গল্প প্রচারণা, আসলে কিচ্ছু না, এরকম নাথিং। আরেকটি বিষয় যে অনেকে হয়তো বলতে চেষ্টা করবেন, এখন এগুলো বলা বলি কমে গেছে, যে ডক্টর মোহাম্মদ ইউনূসের জাপান সফরটাই শেষ সফর। ডক্টর মোহাম্মদ ইউনূস জাপান গিয়ে আর আসবেন না, চলে যাবেন, ওদিক দিয়ে ফ্রান্সে চলে যাবেন। এখন পর্যন্ত সেই অবস্থাটা হয়নি। ডক্টর মোহাম্মদ ইউনূস জাপান সফরে গেছেন, যথা নিয়মে তিনি চলে আসবেন, কারণ তার পেছনে সেনাবাহিনী আছে, তার পেছনে রাজনৈতিক দল আছে 2-1টা, জামাতে ইসলামের মতো রাজনৈতিক দল আছে, আগামীর যারা রাষ্ট্র পরিকল্পনা করছেন তাদের মতো আছেন। সেনাবাহিনী যদি থাকে, তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূস যে এজেন্ডাগুলো বাস্তবায়ন করতে এসেছেন, সেই এজেন্ডাগুলো বাস্তবায়ন করবেন, তারপরে যাবেন। ডক্টর ইউনূসকে নির্বাচনের জন্য বিশেষ করে বাংলাদেশের একটি অন্যতম বড় রাজনৈতিক দল বিএনপি বারবার চাপ দিচ্ছে। এই যে গতকালকেও তারুণ্যের সম্মেলনে বিএনপি প্রধান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে ডিসেম্বরে নির্বাচনের দাবি করেছেন। বিএনপির দাবি ডক্টর ইউনূসের কানে পৌঁছাবে না, কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস আসলে একটা ঠিকাদারি নিয়ে আসছেন। সেই ঠিকাদারি কাজের একটা মেয়াদ আছে, এই মেয়াদটা পূরণ না করে এবং ডক্টর ইউনূসের যে এজেন্ডাগুলো বাস্তবায়ন, যে অ্যাসাইনমেন্ট গুলো নিয়ে আসছেন মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে, সেই অ্যাসাইনমেন্ট গুলো বাস্তবায়ন না হওয়া পর্যন্ত ডিসেম্বর জুনেও যদি এজেন্ডাগুলো বাস্তবায়ন না হয়, ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে না। নানা অজুহাত, নানা ছুতে আরো পিছিয়ে যেতে পারে। আবার যদি এজেন্ডাগুলো বাস্তবায়ন হয়ে যায়, জুনের আগেও বাস্তবায়ন হয়, তাহলে একটা লামসাম নির্বাচন দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস প্রস্থান করবে। কাজেই যে এখন যে বিদেশ সফর, এখানে যাচ্ছেন ওখানে যাচ্ছেন, বিদেশ সফর থেকেই তিনি পলায়ন করবেন, এটি এখনো পর্যন্ত হবে না। আমি আলাপটা শুরু করেছিলাম যে ডক্টর মোহাম্মদ ইউনূসের জাপান সফরে বাংলাদেশের